আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বার্তা কক্ষ থেকে আমি গোলাম মুর্তজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। 2014 ও 2018 ভোটে ইসি সদস্যদের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল, সরকার কোন দলের নিবন্ধন বাতিল চায় না মন্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির 6ষ্ঠ দিনেও অসংখ্য মানুষের সহায়তা, বন্যার্তদের জন্য স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে নতুন উপাচার্যের পরিকল্পনা, সবার সহযোগিতায় দেশ এগিয়ে নেয়ার প্রত্যয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, দিনভর চ্যানেল আই এর পর্দায় নানান আয়োজন। এবং কাজী নজরুলের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতির বন্দনা, সাহিত্যে প্রকৃতি রক্ষায় বার্তা ছড়িয়ে দেওয়ার অবদানের কথা স্মরণ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। ইংলিশ কাপ ক্রিকেটে একজন ব্যাটসম্যানের 137 বলে 0 রান করার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। 2014 এবং 2018 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচন কমিশনারদের নিয়োগ অবৈধ হলে ওই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ব্যক্তির বিচার হবে, কোনো দলের নিবন্ধন বাতিল চায় না সরকার। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত 18 আগস্ট 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এতে নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয়। রিটের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। রুলের টার্মে বলা হয়েছে যে 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। তবে এই রিটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। আইনজীবীরা জানিয়েছেন, রিট আবেদনের পরবর্তী শুনানি 1 সেপ্টেম্বর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেস্কি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে। এলএনজি রফতানিতেও রাশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাধীনতায় রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসেফ এসা আল দুলাইলান। সাক্ষাতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র রয়েছে, প্রায় 2
16,000 মানুষ। হাতিয়া ও মেঘনায় বিভিন্ন চর ও দুর্গম গ্রামাঞ্চলে ত্রাণ পৌঁছেনি। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রায় 2 শতাধিক এবং সাপের কামড়ে আক্রান্ত হয়ে 71 জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ফেনীতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। কমে যাওয়ায় ঘরবাড়িতে ফিরছেন সাধারণ মানুষ, দোকানপাট খুলছে ব্যবসায়ীরা। বন্যা কবলিত স্থানে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনী থেকে সামির হোসেনের রিপোর্ট। ফেনীতে ভয়াবহ বন্যায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মালামাল ও বাসাবাড়ির ইলেকট্রনিক পণ্যসহ দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা কবলিতরা বলছেন, রেখে যাওয়া কোনো আসবাবই ব্যবহার উপযোগী নেই। সব একের টোকি ইনক্লুডিং সব শেষ, একের কিছুই নেই, একদম কিছুই নেই। আমার ছাদের উপরে বাড়ি উঠছি, বইটা বুঝেন না, তার কি বলবো, এটা বলার মতো ভাষা নেই আমার। বুঝেছে, আমরা কতগুলো লোক বেকার হয়ে গেছি। ফেনীর সবচেয়ে বড় পাইকারি বাজারে আলু, পেঁয়াজ ও আদাসহ নিত্যপণ্য পৌঁছে গেছে। প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমার এই ৭৬ বছর বয়সে এরকম বন্যা ফেনীতে আমরা দেখি নাই। অতএব এই ক্ষতির এক কথায় ক্যালকুলেশন করা সম্ভব না, এটা অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জানান, তাদের দোকানের প্রয়োজনীয় কাগজ, কাঁচামাল ও যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কর্মীদের বেতন ও ঘুরে দাঁড়ানো নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন। ফেনী থেকে সামির হোসেন, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসিতে গণত্রাণ কর্মসূচির 6ষ্ঠ দিনেও অসংখ্য মানুষ নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং খেলার মাঠ সহ বিভিন্ন স্থানে এইসব ত্রাণ পণ্য প্যাকেটজাত করছেন শিক্ষার্থীদের, সহায়তা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে যান সংশ্লিষ্টরা। সুলতানা হিমোর রিপোর্ট। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগ যেন এখন চাঁদের হাট। পুরো ওয়ার্ড আলো করে রেখেছে সদ্য জন্ম নেয়া নবজাতকদের মুখ। প্রতিটি শিশু ও তাদের মাকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে এনেছে বিমান বাহিনী। আমার ডাক্তার বলতেছে যে আমার এই যে ফেনী বাইরে পাঠাতে হবে। এখন আমার সাথে কেউ আসে, শুধু আমার বোন একটা আসছে। হ্যাঁ, এখানে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সুবিধা পেতেছি। বন্যার পানিতে আমাদের ঘর দুয়ার পানিতে বেশি গেছে। আমরা কালকে রাত্রে আসছি 12টার দিকে, আসার পরে বাবু ডেলিভারি হয়েছে আর কি। অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ ওখানের অবস্থা দেখে ভয় পাওয়ার মতোই ছিল। কোনো দিকে কিচ্ছু ছিল না, আসবো যে এখানে সেটাও জানা ছিল না। এখানে আসছি, উপকার হয়েছে, অনেক বেশি উপকার হয়েছে। এই নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের দেখতে গিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি। তাদের স্বাস্থ্যসেবায় হাসপাতাল নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 16 জন গর্ভবতী মা এখানে আছে, আর অলরেডি আনার পরপরই 13 জন বাচ্চা ডেলিভারি হয়েছে। তো এটা একটা আনন্দের ব্যাপার এবং আমাদের বিমান বাহিনীর জন্য একটা মানে কি বলবো, একটা খুবই ভালো দিক যে গর্ভের ব্যাপার, যে আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা মানে ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুজনই ভালো আছে। বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে মহতি উদ্যোগ আর হতে পারে না। পরে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলন চলার সময় রাজধানীতে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে 14 দলীয় জোট নেতা রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদাবত থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাশেদ খান মেননকে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে একই আদালত হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, 20 দিনের সরকারের কাছে উদ্ভট দাবি দাওয়া নিয়ে যারা সচিবালয় ঘেরাও করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি আরো বলেছেন, রাষ্ট্র মেরামতে ডক্টর ইউনূসের সরকারকে সময় দেবে বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে। সাহিত্যকর্মে তুলে ধরেছেন নিপীড়িত মানুষের কথা। মানবতার জয়গানে ছিলেন উচ্চকণ্ঠ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 48তম মৃত্যুবার্ষিকীতে আবারও দাবি উঠেছে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করার দাবি চলে গণস্বাক্ষর কর্মসূচির। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি হিসেবে পরিচিত থাকলেও সাহিত্যের প্রায় সব শাখাতেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল। নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা হিসেবে কাজ করেছে শোষিত এবং বঞ্চিতদের অধিকার আদায়ে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করেছে চ্যানেল আই। দীর্ঘ চ্যানেল আই এর পর্দায় যেসব আয়োজন ছিল সেগুলো নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। বাঙালির মননে কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। খুব সাধারণভাবে জীবন শুরু করা নজরুলের মধ্যে বিদ্রোহী সত্তা বিরাজমান ছিল ছোটবেলা থেকেই। জীবনবোধ, লেখনী সবকিছুতে তার প্রতিফলন দেখা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 1976 সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চ্যানেল আইয়ের পর্দায় দিনভর থাকছেন নানা আয়োজন। দিন শুরু হয় প্রথম প্রহরে বরেণ্য শিল্পী ফেরদৌস আরার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। সন্ধ্যা 6টায় শিল্পীর পরিবেশনায় রয়েছে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান দেশে বিদেশে নজরুল। নজরুলকে নিয়ে সকাল 7:30 চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। সকাল 11:05 অনুষ্ঠান নির্বাচিত নজরুল। আমার খবর বুঝবে। দুপুর 12:05 রেজাউদ্দিন স্ট্যালিনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব নজরুল। যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক, মানুষের মন কিন্তু আলাদা নয়। এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেঁথে গিয়েছিল এবং তিনি যখন বড় হয়েছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি। তিনি তাই লিখতে পারেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই। দুপুর 12:30 ফ্রেশ প্রিমিয়ারটি তারকা কথনের বিশেষ পর্ব। 1:05 বিশেষ প্রদর্শনী বিতর্ক আমি প্রতিধ্বনিত হই বারংবার। আমি জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কোনোদিন বর্ণ বৈষম্য করিনি। দুপুর 2:30 নজরুলের জীবনভিত্তিক চলচ্চিত্র বাংলা মায়ের দামাল ছেলে। রাত 10:25 মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতির আলপনা। তিনি বললেন যে শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। সাহিত্যের মাধ্যমে প্রকৃতি রক্ষায় বার্তা দিয়েছেন কবি নজরুল। কাজী নজরুল ইসলামের প্রকৃতির আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুলও প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। প্রকৃতির বিচিত্র রূপ তাকে নবসৃষ্টিতে উৎসাহ জুগিয়েছে, আর তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলন চাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে।
গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এমন সতর্ক বার্তা উঠে এসেছে তারই লেখনীতে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু করতে চান তিনি। বৈষম্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে চান তিনি। মাসুর শাকিলের রিপোর্ট। স্বনামধন্য শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্বভার গ্রহণের জন্য আসেন রেজিস্ট্রার ভবনে। নতুন উপাচার্যের পূর্ব ঘোষণা অনুযায়ী অনাড়ম্বরভাবে তাকে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের এক ক্রান্তিকালে উপাচার্যের দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানান নতুন বাংলাদেশের বীরদের। আপনাদের সবাইকে নিয়ে প্রথম যে দু একটা কাজ করতে চাই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা। তার জন্য হলগুলোকে ন্যায্যতার ভিত্তিতে, বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল কথা, ছাত্রদের সাথে তাদের সহযোগিতায় হলগুলোকে একটা পর্যায়ে চালু করার ব্যবস্থা করা এবং বিভাগগুলোকে শিক্ষা কার্যক্রমে আবার আমরা সবার সহযোগিতায় ফিরিয়ে আনা। বলেন, বৈষম্য বিরোধী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ ও বাস্তবায়ন তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কথাটা তো হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা, ন্যায্যতার সাথে কাজ করা, যে সিদ্ধান্তগুলো নেব যতটুকু সম্ভব ন্যায্যতার মাধ্যমে নেয়া, মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। এই মৌলিক কিছু নীতি যেটা এই আন্দোলনের মাধ্যমে আবার আমাদের সামনে এসছে, তা আমাদের প্রথম কাজ হবে আমরা যে যার পরিসরেই আছি সেই পরিসরে এই মৌলিক নীতিগুলো মেনে চলে কাজ করার চেষ্টা করা। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে পূর্ণাঙ্গ কাঠামোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত রাখার কথা জানান উপাচার্য। চাকুরিতে 15 বছর ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীরা নতুন উপাচার্যকে ন্যায় বিচার স্থাপনের আহ্বান জানান। নতুন ভিসি হিসাবে যিনি দায়িত্ব নিলেন তিনি ক্রান্তিকালের ভিসি হিসাবে নিজেকে অভিহিত করলেন। তার কাঁধে একই সাথে যেমন এই উপাচার্য পদের হারানো গৌরব ফিরে আনার চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়কে দলীয় আনুগত্য ও লেজুর ভিত্তি থেকে বের করে একটি গবেষণামূলক এবং বাংলাদেশের নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে আবারও জ্ঞানের ক্ষেত্রে এবং আন্দোলনের ক্ষেত্রে ফিরিয়ে আনার চ্যালেঞ্জও রয়েছে। কারণ এখান থেকে যে আন্দোলনের সূচিত হয়েছে সে আন্দোলন পতন ঘটিয়েছে স্বৈরাচারের, সে আন্দোলন বদলে দিয়েছে বাংলাদেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে এখানে একটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, আর আপনাদের সাথে রয়েছি আমি গোলাম মুর্তুজা। কুমিল্লায় বন্যা দুর্গত রোগীদের চিকিৎসায় মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়েছে সংগঠনটি। বন্যার্তদের এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। আবুল কাশিম হৃদয়ের তথ্য এবং ভিডিও চিত্রে আফরোজা হাসি রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লাবাসী। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকট বন্যা কবলিত এলাকায়। এতে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র।
মেডিসিন ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সহ ৩০ জন ডাক্তার দিনব্যাপী শিশু বৃদ্ধসহ হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সংগঠনটি। এখানে অনেক রোগীর শরীরে র্যাশ, তারপরে চুলকানি, খোস পাঁচরা এবং এটা আমাশা, ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এর সাথে ওদের ইবাহিত রোগগুলা, পানিবাহিত রোগগুলা অধিক আমরা পাচ্ছি। ওদের মাঝে আমরা এই সেবাগুলাকে দিতে পেরে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। যে বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আমরা অনেক সেবা পাচ্ছি ওনাদের কাছ থেকে, আর কি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা কোথাও যাই ওষুধ দাওয়াই পাইতেছি না, এই মুহূর্তে যেটা পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট উপকার হচ্ছে। বিনামূল্যে ওষুধ দিচ্ছে ডাক্তারে, আমরা অনেক খুশি। সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে আরো ভালোভাবে মানুষের সেবা করতে পারে। দেশমাতৃকা ও আত্মমানবতার সেবায় সদা সচেষ্ট থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও করেছে কয়েক হাজার মানুষ। এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে এক দফা দাবিতে স্লোগান দেন তারা। এছাড়া বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের আটকাতে রাজ্যের 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিস্তারিত রয়েছে সুব্রত গাইনের রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে পদযাত্রা নবান্ন অভিযান এখন রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে। আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের ঘটনা এখন রূপ নিয়েছে এক দফা দাবিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে আন্দোলন। আন্দোলন ঠেকাতে রাজ্য জুড়ে ৬,০০০ পুলিশ, র্যাফ, ইএফআর ও স্ট্র্যাকো বাহিনীর সঙ্গে ছিল জলকামান ও কাঁদানো গ্যাসের সেল। তবে সবকিছু উপেক্ষা করে রাজ্য সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরাও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছে। ভারতের গণমাধ্যম বলছে, রাজ্যের মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি ও হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের কারণে এক্সপ্রেস ওয়ে বন্ধ হওয়ায় অনেকেই মেট্রো ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। রাজ্যের নারীদের নিরাপত্তা ব্যর্থতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে বলছেন বিক্ষোভকারীরা। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই একদফা দাবির আন্দোলনে সমর্থন দিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও বাম দলগুলো। তৃণমূলের নেতারা বলছেন, বিজেপির ছাত্র সংগঠনগুলোর এটি পরিকল্পিত আন্দোলন। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করছে বিজেপি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে কবির লেখা গান পরিবেশন করেছেন সংস্কৃতি কর্মীরা। কবির সমাধি প্রাঙ্গণে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের পক্ষে এ আয়োজন করা হয়। এতে যোগ দেন নজরুল প্রেমীরা। পাশাপাশি কাজী নজরুল ইসলামের নানা কবিতা আবৃত্তি করেন তারা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। পঁয়তাল্লিশ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলে একটি রানও করতে পারেননি এক ব্যাটসম্যান। অবিশ্বাস্য এমন কাণ্ড ঘটিয়েছেন ইয়ান বেস্টউইক নামের এক ইংলিশ ক্রিকেটার। ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের নবম বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল
ডার্লি অ্যাভি ক্রিকেট ক্লাব এবং মিকল ওভার ক্রিকেট ক্লাব। মিকল ওভারের দেয়া 272 রানে তাড়া করতে নেমে 8 রানে 3 উইকেট খোয়ানোর ইয়ান বেস্টউইকের এমন অদ্ভুত ইনিংসে ভর করেই ম্যাচ ড্র করে বেস্টউইকের দল ডার্লি অ্যাভি। দলকে মূল্যবান কিছু পয়েন্ট এনে দেওয়ার প্রশংসায় ভাসছেন বেস্টউইক। এবার রয়েছে কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলের জেলা খুলনায় বন্যায় ভেসে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল এবং ঘেরের মাছ। পাইকগাছার দেলুটি ইউনিয়নের 300 ফুটের বেশি ওয়াবদার রাস্তা ভেঙে 14টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিস্তীর্ণ এলাকার ফসল পানির নিচে চলে গেছে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চিকিৎসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা। ক্ষতিকর প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য অপসারণে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতনরা। এবার রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংক খাতে আইনি সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, পরিচালনা পর্ষদকে ব্যাংক পরিচালনায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন ব্যাংকার সমাজ। জাতীয় প্রেস ক্লাবে ব্যাংক খাত সংস্কার আমাদের করণীয় শীর্ষক সেমিনারে তারা এই আহ্বান জানিয়েছেন। একই সাথে ব্যাংক খাতকে ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীর প্রভাব মুক্ত রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে প্রকৃত অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার কথা বলছেন তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও কলামিস্ট অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে আবারও খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরব। এবারে খেলার খবর।